আসলে আমরা অনেক জায়গায় উপস্থাপন করি, অনেক কথা বলি, কিন্তু আমি আজ এমন একটা মানুষের কাছে আসছি, আমি উপস্থাপনের ভাষাটা হারিয়ে ফেলেছি। খুলনার আঞ্চলিক গানের স্রষ্টা, যার সঙ্গে সবচেয়ে বেশি গান এখনও উনি গীতিকার, খুলনা বেতারের নিয়মিত শিল্পী, দোতারা বাজক, অনেক বিশেষণ আছে, দাদার মুখে শুনবেন। আসলে আমি কেমন নিজেকে হারিয়ে ফেলতেছি। আমার শ্রদ্ধেয় দাদা, বাড়ি নড়াইল জেলার রামনগরচর গ্রাম, আমার বাড়ির পাশেই। দাদাকে আসলে এইভাবে ব্যাটে বলে পাওয়া হয় না, মিলেনে হয় না। আমরা আসছিলাম একটা কাজে, হঠাৎ শুনলাম আমাদের আমাদের প্রিয় গুরুদেব, আমার শ্রদ্ধেয় দাদা, উনি বাড়িতে আছেন। এই সুযোগ আর হাতছাড়া করলাম না। আমার মেয়ে মৌ, আমার সহধর্মিনীকে নিয়ে চলে এলাম, খুব মজা করলাম, আম খেলাম, কলা খেলাম, আরও অনেক কিছু সবজি নিয়ে যাচ্ছি, কচু ঘেঁচু অনেক কিছু। সেটা আমি পরে বলবো। দাদা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ দাদা, খুলনাতে কবে হয়েছিল দাদা? খুলনাতে আসছিলাম তো যা হোক ঈদের সুবাদে। হ্যাঁ হ্যাঁ দাদা, বেশ অনেক লম্বা ছুটি। হ্যাঁ। তা খুলনা থেকে আসছিলাম আমি গত ওটা সোমবার ছিল। তাহলে তো এখনো আছেন, আগামীকাল উনি চলে যাবেন। দাদা আসলে তো আপনি আঞ্চলিক গানের একটা বিশেষ ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল ব্যাপার, যা কল্পনা করা যায় না। আপনার মতন জ্ঞানী গুণী নড়াইলকে অলঙ্কৃত করতেছে। নড়াইলের যে জ্ঞানী গুণী এবং যারা সারা পৃথিবী নড়াইল রিপ্রেজেন্ট করতেছে, নড়াইলকে তুলে ধরতেছে, তাদের ভিতরে আপনি অন্যতম। বর্তমান যুগে এসে আপনি নড়াইলকে অনেক বেশি সারা পৃথিবীর তুলে ধরছেন আঞ্চলিক গানের মাধ্যম দিয়ে, এবং আমরা গর্ববোধ করি আপনাকে নিয়ে, যে আমাদের নড়াইলে এরকম একটা শিল্পীর জন্ম, তারপর আমার বাড়ির পাশে। তা আসলে খুলনায় তো আপনি গেলেন, খুলনা বেতারে কাজ করেছেন দীর্ঘদিন, এখনও করতেছেন কিনা আমি ঠিক জানি না। তার প্রথমকার ইতিহাস একটু বলেন তো দাদা, কীভাবে গেলেন, কি দেখি সংক্ষেপে বলবেন। দাদা সংক্ষেপে বলতে গেলে তো অনেক লোক বাদ পড়ে যাবে। সবার সবার করে সম্মান রেখে বলেন। হ্যাঁ না, আমি তো মূল কিন্তু ছিলাম একজন ভালো বলো ভালো বল বুঝলেন, ভালো ভালো কৃষক। হ্যাঁ তা আমার বাবা কিন্তু আমার পরে অত্যন্ত মানে মায়া ছিল আর। আমার বাবা আমার বেশি কাজ করতে দিতেন না। তা বাবা কাজকর্ম করতে দিতেন না। বাবা দেখা যাচ্ছে জন বিক্রি করে বেড়াতেন, আর আমি ওই সারে বাদুরি বুদ্ধি করতাম আর কি। দোতারা তখন কি ছিল? না, তখন দোতরা শিখি নাই তখন। হ্যাঁ তখন ওই এই গাছে ওঠা সেই গাছে ওঠা। তারপরে ওই 3বার বড়ি দিতে গেলাম, হ্যাঁ বুঝলেন। 3বার আবার সেই 3বার বড়ি দিতে গেলাম। একবার 3.5 বছর বয়স, হ্যাঁ আমার মনে আছে ভালো করে। এই সামনে আমার পুকুরটা, হ্যাঁ আমার এক বড় দিদি, তার নাম ঝর্ণা, ও আর কি ডাক দিল। আমি এখান থেকে দৌড় দিয়ে আর কি পড়ে গেলাম জলের ভিতরে। আহা, তা আবার মা ভাত রান্না করতে, তখন মা ভাত রান্না করতেছে আর কি। মা আজ আর কি ধরি আর কি এই যাত্রা বেঁচে গেলেন। বেঁচে গেলাম। এর আরও বহু রকম আছে, আমি সংক্ষেপে বললাম। আর একদিন উঠলাম ডাব খাওয়ার জন্য। আপনি ওই যার কথা বললেন রবীন্দ্রবাবু, হ্যাঁ দাদা সে বৈশাখ মাস মঙ্গলবার, হ্যাঁ এত পিপাসা। হ্যাঁ হ্যাঁ, বাবা গেছে আর কি কোথায় যেন কাজে। হুম, আমি আর কি বাড়ি থেকে পাহাড়ি পিপাসায় পড়ো। আর ওই সময় ঘুড়ি উড়ানোর দিকে খুব লক্ষ্য ছিল। তার ঘুড়ি টুড়ি উড়ানো, কিন্তু পাহাড়ি পিপাসা আমার এমন হলে লাগলো। তার কোনো তা কে যেন বললো কিন্তু ডাব ফেলে। পারবে না সেটা। হ্যাঁ, তা আমি আর ওই বাড়ি বাড়ি গেছিলাম। ও তখন তো খুব ছোটো, একদম ছোটো বলে। তা ওখানে আর কি ওসব কথা বললাম না, আমি এসে আর কি আমার কাছে উঠলাম। হ্যাঁ তা ধরেন 27 উপর থেকে হ্যাঁ 26-27 বাবা আর কি বাবা, ওখান থেকে পড়ে গেলাম। আয় আল্লাহ। তা ওই সময় আর কি মরে যাওয়ার কথা, তা কি দেখি মরে নেই। এটা এই জন্যই আপনার উপরে আল্লাহ আপনার কাছ থেকে নড়ালবাসীর অনেক কিছু পাবে, আপনি সৃষ্টি করবেন বলে উপরে আল্লাহ মাথায় রেখেছে দাদা। ও মারাত্মক কথা না। এই উপরে আল্লাহ মাথায় রেখেছে দাদা। আচ্ছা, দোতারা প্রথম শুরু করলেন কবে থেকে? দোতরা শুরু করলাম তখন সালটা ছিল দাদা ওই ওই সুযোগে, বুঝলেন। ওই সুযোগে শুরু করলাম কিন্তু একদিনে হয় না। আস্তে 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 আস্তে। আচ্ছা, আপনি যে আঞ্চলিক গানে থেকে কিভাবে যোগিত হলেন? হ্যাঁ বলছি, এটা দোতরা শুরু করলাম মনে হয় ওটা 72-73 সাল ছিল। ওই বাবাই আমার গুরু, বাবার হাতে হাতে করি। বাবা ভালো করে শিল্পী ছিলেন, বাবা দোতরা বাদক ছিলেন ভালো। তা ওইভাবে আর কি বাবা আমার ওই একটু একটু আর
আর কি শেখালে তাহলে নিজেই ওগুলো প্র্যাকটিস করে তাই আর কি। আমি এমন কোনো বাদক না, আমার বাজনা হয় নাকি? না না, ওরা আল্লাহ আপনার একটা বিশাল বিশাল ব্যাপার দাদা। দাদা। এবার দোতারা বাজাচ্ছিলেন গানটা, কিন্তু আঞ্চলিক গানের প্রতি আপনার ঝোঁকটা আসলো কি? এই যে প্রশ্ন আপনি করেন ঠিক আছে, কিন্তু প্রশ্ন যে অনেক লম্বা যায় বলতে গেলে। না, একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ আমি একবার গেলাম ওই আপনার, ওটা ছিল হলদিপোতা, হ্যাঁ হ্যাঁ, বাগাসরা হলদিপোতা। বাগাসলা, হ্যাঁ চিনি। ওখানে গেলাম গান করার জন্য। আমারে বললো সমস্ত ভাই সাহেবরা যে দাদা এই আমাদের 7 বাড়ি থাকবেন 7 দিন আর আমাদের গান শুনবেন। আমরা 2জন লোক গেলাম, আমার এক বন্ধু লোক আছে এখানে শক্তিপদ বিশ্বাস, এই পাশে আর কি আমার এই গ্রামের বাড়ি। আমরা একসঙ্গে পড়াশুনো করতাম, ও ভালো খোল বাজায়। তা আমার ওই বন্ধু লোকটা শক্তিপদ বিশ্বাস, ও আর আমি 2জনে সেই বাগাছড়ায় গেলাম বক্কারের বাড়ি। হ্যাঁ দাদা ওইখানে যে 7 রাত গান, কিন্তু লাস্টে আমি ওই যে এক বয়াতি আসছিল ওখানে, হ্যাঁ বয়াতির নাম ছিল জব্বার বয়াতি, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে কিন্তু আমি আঞ্চলিক গানে ঠকে গেলাম। আমি তখন বেশিরভাগ গাইতাম প্রফুল্ল ঘোষের গান, বিজয় সরকারের গান, আর মাছ ভান্ডারি গান জানা ছিল খুব। টানে বাজারের গান। আমি ওই দিয়ে দেখলাম কিন্তু যাতে আমার ভাই সাহেবরা খুশি হয় হ্যাঁ। সেই ধরনের গান। দেখে যা মাছ ভান্ডারি হইতেছে নুরির খেলা। হ্যাঁ তা ওখান থেকে ঠকে যাওয়ার পরে মনটা দাদা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে তাহলে উনি গালেন কি, রাঙা বইয়ের টাঙ্গর বেশি ডাকের জ্বালায় বাসে না। ওই আঞ্চলিক গান। হ্যাঁ আরো বলগুলো আমি মানে রাগের চোটে গানগুলো গা বন্ধ করা কেমন আমি ঠকে গেলাম ওনার কাছে। জব্বার বয়াতি তার নাম, লোকটা মনে হয় এখনো বেঁচে আছে। আজ হলো 2026 সাল, বেঁচে থাকার কথা আর কি। সে ভদ্রলোকের ভালো সুন্দর দোতরা বাজার গান গাইতেন উনি। আর ওই আর একটা গান ছিল কালামে জ্বালা বেশি। হ্যাঁ কি ধরনের এরকম কি কথা ছিল আর কি, আঞ্চলিক গান সেটাও হয় তাই। এটা পাবলিক খুব খাইলো। তা কালো হয়, তা কালো মেয়েরা ব্যথা পায়, আমি গা বন্ধ করি। তা যাও ওই গান দুটো উনি আমার দিয়েছিলেন। আর আমি জানতাম একটা গান, তোর হাতের ভাত খাবো না রে ফ্যাঙ্কির মা, বুঝলেন প্রথম আমার দিয়েছিলেন ওই আগদেশ্বরে বাড়ি, আমার এক কাকু অরবিন্দু বাবু না, উনি কিন্তু আমার গান দিলেন। ওইখান থেকে আমি আকৃষ্ট হলাম, আঞ্চলিক গান আমি গাবো, গায়ে ওরা হারাবো। আমি মনে করছি কি যে আঞ্চলিক গান, তাহলে আঞ্চলিক গান মানে তখন বুঝতাম না। হ্যাঁ তাহলে আঞ্চলিক গান মানে অঞ্চল ভিত্তিক, আমরা যে ভাষায় কথা বলি সেই ওই অঞ্চলে। আঞ্চলিক গান। হ্যাঁ তাহলে তো ভালো একটা ব্যাপার তো। হ্যাঁ থাক ওই পথ থাকলো আর কি। হ্যাঁ পরে আমি 90 সালে বেতারে চান্স পেলাম। হ্যাঁ 95 সালে আমি যখন স্টাফ হবো সরকারি, হ্যাঁ তখন পরীক্ষার জন্য আমি গেলাম ঢাকায়। হ্যাঁ ঢাকায় গিয়ে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেওয়ার পরে দেখলাম আলোচনা হচ্ছে ওখানে বিশেষ জ্ঞানী গুণীজন, হ্যাঁ আমি চিনি না কারো ভালো করে। হ্যাঁ তা ওনারা এইটাই আলোচনা করলেন, বললেন যে বরিশালের আঞ্চলিক গান আছে, রংপুরের আঞ্চলিক গান আছে, কিন্তু যশোর খুলনার কোনো আঞ্চলিক গান নেই। হ্যাঁ তখন আমার ওই কথা মনে পড়ে গেল কি, তাহলে যে অঞ্চল ভিত্তিক যে আঞ্চলিক কথাবার্তা বলি আমরা, এইটাই আঞ্চলিক গান। তাহলে আমি তো চেষ্টা করবো। দাদা এই 95 সালে, এর আগে গান অবশ্য লিখেছি, কিছু কিছু গান আমি লিখেছি। পালে হাওয়া লেগে গেলো তখন। হ্যাঁ, কিন্তু এই আঞ্চলিক গান ওখান থেকে আর কি শুরু করলাম। শুরু করে করে ধরো এই প্রায় 15 এই পর্যন্ত। আপনি তো আঞ্চলিক গানের সম্রাট হয়ে গেছেন খুলনার এখন। না, ইনশাআল্লাহ। না, শোনেন না। দাদা, আপনার তো অসংখ্য জনপ্রিয় গান আছে, অসংখ্য ওই যে ঠিলে দিয়ে দেবো, ওটা আপনার না, না? আচ্ছা, আর একটা আছে আমরা 2জন মিলে ম্যাট্রিক পাস, সম্প্রতি বিশাল মার্কেট পাইছে, ওরে টুকটুকির মাল, তাই না? এসব এই জন্য অসংখ্য আঞ্চলিক গানের জনপ্রিয় স্রষ্টা আমাদের শ্রদ্ধেয়, আমাদের গুরুদেব, আমাদের গুরুপদা। অতএব আমাদের ভিডিওটা তো সীমাবদ্ধ থাকে দাদা। তাহলে একটা গানের একটু কলি শুনে দিলে, আপনার বৌমা তুই করেছিল, একটা গানের একটু কলি শুনে আমরা ভিডিওটা শেষ করে দেবো। একটা গানের একটা কলি শুনে দেন হালকা। হ্যাঁ দেন হালকা একটু তো শোনালে হচ্ছে। আমি যে পথে যখন চলি তখন একটু দেন, তখনও লিখি গানের। হ্যাঁ হ্যাঁ একটা কলি শুনে দেন। একটা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ তা
এই দেখেন খুঁজে বের করতে গেলেই সবাই হ্যাঁ, লেগে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। ওই পথে আসার সময় দাদা আজে বাজে চিন্তা করবো কি জন্য? হ্যাঁ, ঠিকই আছে। আমি ভেতরে বসে গান দেখি, হুম। কেউ হয়তো রাগ করে, তো রাগ করলে কি হবে? আমি বলি ভাই আমার ওই যে নেশা হয়ে গেছে। হ্যাঁ, যার যে দৌড়ে সকালবেলা এটা তো এই যে আজকে লিখে দেওয়ার সময় হয়, তাই আসার সময় পথে লিখতেছি আর কি বলেন। যে তুমি কারো মন্দ এড়ে না, তোমারও হবে না সর্বনাশ, কিন্তু তুমি যেটার ভালো আর সেই দিন দেবে তোমারে বাস। এই যে এই বাসের মানে কিন্তু কি বিশেষভাবে হারাই ফেলে দেবে ফাঁস, মানে এই যে এই বাস মানে কি? এ বাস মানে এ বাস না, ফাঁস। হ্যাঁ, এই বাস মানে এই বাস মানে সর্বনাশ, মানে এমন ভাবে হ্যাঁ, এই বর্তমান যুগী তাদের এগুলো চলে ঠিক 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 ঠিক। মানে ভালোবেসে হুম। আমার বাস্তব কিছু কিছু মারাত্মক কাহিনী আছে, সেগুলো বলতে গেলেই আবার আসলে আচ্ছা, আমরা এদিকে খুলনায় আসবো দাদার বাসায়, খুব দ্রুতই যাব, যে আপনাদের আরও বড় করে বলে দাদার সাক্ষাৎকার, দাদার সম্বন্ধে অনেক মানুষ আমাদের কাছে জানতে চায়, নড়াইলের গর্ব এবং কৃতি সন্তান। আমরা আবার কোনো একদিন কোনো এক সময় দাদাকে সুন্দরভাবে উপস্থাপন করব। আমরা স্বল্প পরিসরে দাদাকে জানাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুদৃষ্টির সবাই রাখবেন। এবং রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।